তাহলে চলুন নাগরাজ, শীঘ্রই আমরা নতুন কোনো নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিই। এরপর বেশ কিছু মাস পেরিয়ে যায়। দেখা যায় গভীর জঙ্গলের ভেতর এক পুরো বাড়িতে নাগরাজ ও নাগিন তাদের দুটো ডিমের দিকে তাকিয়ে বসে আছে। এই দেখো নাগিন, একটি ডিমে ফাটল ধরতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এক সন্তান জন্ম নেবে। আর কয়েক মুহূর্তের মধ্যেই তাদের একটি ডিম ফুটে সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আর তাদের সেই কন্যা সন্তানকে দেখে নাগিনী নাগরাজকে বলে, নাগরাজ, আমাদের কন্যা সন্তান যে সম্পূর্ণ মানব রূপে জন্মগ্রহণ করেছে। ও কি আমাদের মতো ইচ্ছাধারী নাগিনীর রূপ পাবে না? ইচ্ছাধারী নাগ নাগিনের রূপ ধারণের জন্য শিশু অবস্থাতেই নাগমণি মাথায় স্পর্শ করিয়ে নাগ পঞ্চমীর রাতে এক শুভক্ষণে শক্তি সঞ্চয় করতে হয়। হ্যাঁ, তাই তো। কিন্তু তাহলে কি হবে নাগরাজ? আমাদের নাগমণি তো সাপুরের কাছে, আর আমাদের আরেকটি ডিম ফুটলে সেও যদি মানব রূপেই জন্ম নেয় তাহলে খুবই বিপদ হবে নাগিনী। এর জন্য আমাদের প্রকৃতি দেবীর কাছ থেকে আবার সাহায্য নিতে হবে। চলো আমরা এক্ষুনি প্রকৃতি দেবীর কাছে যাই। এই কথা বলে ইচ্ছাধারী নাগরাজ ও নাগিনী কাল নাগ ও কাল নাগিনীর রূপ ধারণ করে। তারপর প্রকৃতি দেবীর কাছে যায়। আর সেই মুহূর্তে ওই পুরো বাড়ির কাছেই জঙ্গলে এক কাঠুরিয়া ও তার বউ কাঠ কুড়োচ্ছিল। এ কি গো, এই জঙ্গলে একটা বাচ্চা কোথা থেকে কাঁদছে? হ্যাঁ গো গিন্নি, আমিও তো তাই শুনতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা মনে হচ্ছে ওই পোড়ো বাড়ির দিক থেকে আসছে। এই কথা বলে কাঠুরিয়া ও তার বউ কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে সেই পুরো বাড়ির দিকে যায়। তারপর তারা বাড়ির ভেতরে গিয়ে দেখে, এই দেখো, কে যেন তার কন্যা সন্তানকে এখানে ফেলে পালিয়েছে। ওরে বাবা, পাশে দেখো কত বড় একটা ডিম। হ্যাঁ গো, ওটা ডাইনোসরের ডিম নয় তো? ডাইনোসরের ডিম? কে জানে বাবা, ডিম ফুটে বেরিয়ে আবার বাচ্চাটাকে কামড়ে খেয়ে না নেয়। চলো একে নিয়ে আমরা এখান থেকে চলে যাই। ঠিক বলেছ, ও প্রাণে বাঁচবে আর আমরাও এত দিনে একটা সন্তান পাবো। এখন চলো এখান থেকে আমরা যাই, নইলে তোমার ডাইনোসরের ডিম আবার ফেটে যেতে পারে। ওদিকে তখন ইচ্ছাধারী নাগ ও নাগিন প্রকৃতি দেবীকে তাদের সমস্যার কথা জানায়। এখন কি হবে প্রকৃতি দেবী? আমাদের সন্তান যদি মানব রূপেই বড় হতে থাকে তাহলে তো অনেক রকমের সমস্যা হতে পারে। আপনি এর কোনো উপায় বলে দিন প্রকৃতি দেবী, যাতে মনি ছাড়াই আমরা আমাদের সন্তানদের ইচ্ছাধারী নাগ নাগিন রূপে বড় করতে পারি। ইচ্ছাধারী নাগ নাগিনী, তোমরা এত উতলা হয়েও না। আমি তোমাদের দুটি কমল দিচ্ছি, লাল কমল ও নীল কমল। লাল কমলটি তোমাদের কন্যা সন্তানের মাথায় স্পর্শ করিও, আর নীল কমলটি দ্বিতীয় সন্তানের জন্য। কিন্তু এই লাল কমল ও নীল কমল দিয়ে আমরা কি করব প্রকৃতি দেবী, আদেশ করুন। তবে শোনো, এই কমল দুটি তোমাদের সন্তানের মাথায় স্পর্শ করাতেই তারা ইচ্ছাধারী নাগ নাগিনী রূপে বড় হবে। কিন্তু মনে রেখো, ওদের 5 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই নাগমণি উদ্ধার করে এনে ওদের মাথায় স্পর্শ করাতেই হবে, না হলে ওরা চিরকালের জন্য মানব রূপেই থেকে যাবে। এই কথা শুনে নাগরাজ ও নাগিন কমল দুটি হাতে নিয়ে সেখান থেকে ওই পুরো বাড়িতে ফিরে আসে। তারপর তাদের সেই ঘরে ঢুকে দেখে, এ কি নাগরাজ, আমাদের কন্যা সন্তান কই? কোথায় গেল? আবার কি ওই দুষ্টু সাপুরে আমাদের কন্যা সন্তানকে চুরি করে নিয়ে গেল? না, এ কাজ সাপুরের হতে পারে না, না হলে আমাদের কন্যা সন্তানকে নিয়ে যাবার সময় এই টিমকেও সঙ্গে নিয়ে যেত। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কন্যা সন্তানকে খুঁজে পায় না। এরপর বেশ কিছু বছর কেটে যায়। এখন তারা তাদের পুত্র সন্তানকে অনেক সতর্কতার সাথে বড় করতে থাকে।
তাকে আগলে আগলে রাখে। কিন্তু একদিন নাগিনী জঙ্গলে বসে যখন লাল কমল হাতে নিয়ে মেয়ের কথা মনে করে কাঁদছিল, সেই সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে, ঘন ঘন বজ্রপাত ও বৃষ্টিও শুরু হয়। ঠিক তখনই একটি ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। কে কে কাঁদে এমন দুর্যোগের মুহূর্তে? জঙ্গলের ছোট্ট বাচ্চা। আমি কি একবার দেখি তো কে এমন করে কাঁদছে, কেনই বা কাঁদছে? তারপর নাগিনী নিজের রূপ পরিবর্তন করে মানুষের রূপ ধরে এবং কান্নার শব্দ অনুসরণ করে বাচ্চাটির কাছে গিয়ে পৌঁছয়। তোমার কি হয়েছে? এই দুর্যোগের মধ্যে জঙ্গলে কি করছো? আমি মা বাবার সাথে কাঠকুড়োতে এসে হারিয়ে গেছি। মা বাবাকে খুঁজে পাইনি, বাড়ি ফেরার রাস্তাও চিনতে পারছি না। ও, এই ব্যাপার। ভয় পেও না, আমি তোমাকে তোমার বাবা মার কাছে পৌঁছে দেব। এই কথা বলে নাগিনী রূপী বউটি কান পেতে এক মনে শুনতে থাকে কাঠুরে ও তার বউ জঙ্গলের ঠিক কোথায় আছে। তারপর সে ওই ছোট্ট মেয়েটিকে সঙ্গে নিয়ে তার বাবা মার কাছাকাছি গিয়ে পৌঁছায়। আর দূর থেকে তার বাবা মাকে দেখা মাত্রই বাচ্চা মেয়েটি দৌড়তে দৌড়তে তার বাবা মার কাছে চলে যায়। এদিকে তখন নাগিনীকে বাচ্চা মেয়েটির বাবা মা দেখে ফেলার আগেই সে সাপের রূপ ধারণ করে। তুই কোথায় গিয়েছিলিস মা? আমরা তোকে কত খুঁজছিলাম। আমি তো হারিয়ে গেছিলাম। একটা সুন্দরী বউ আমায় তোমাদের কাছে পৌঁছে দিল। এই জঙ্গলে সুন্দরী বউ? কই সে? ওই তো ওখানে। কিন্তু তারা কোনো সুন্দরী বউকেই দেখতে পায় না, উল্টে দেখে সেখানে রয়েছে এক বিষধর সাপ। ওরে বাবা, ওখানে যে একটা সাপ রয়েছে গো! গো, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই, চলো। তারপর তারা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যায়। কিন্তু তারপর থেকেই নাগিনীর মন সেই বাচ্চা মেয়েটিকে আবারও দেখার জন্য ব্যাকুল হতে থাকে এবং পরের দিন সকাল হতেই ইচ্ছাধারী নাগিনী, আমার কন্যা সন্তান যদি আজ আমার কাছেই থাকতো তাহলে সেও এখন ওই মেয়েটির মতোই বড় হতো। কেন জানি না, ওকে আবারও দেখার জন্য আমার মন বড়ই উতলা হচ্ছে। আমি বরং ওদের বাড়ি গিয়ে মেয়েটিকে একবার দেখে আসি। এরপর নাগিনী আবারও সাপের রূপ ধারণ করে। তারপর সেই ছোট্ট বাচ্চা মেয়েটির বাড়ি গিয়ে পৌঁছায়। আর ঘরের ভিতর ঢুকতেই, ওরে বাবা রে, ওগো শুনছো? তাড়াতাড়ি এসো, কালকের ওই সাপটা আমাদের বাড়ি চিনে একেবারে ঘরে ঢুকে পড়েছে গো। বউয়ের কথা শুনে কাঠুরে এক মস্ত কুড়ুল হাতে ঘরে ঢুকে সাপটিকে মারতে যায়। না না, আমায় মেরো না, আমি তো শুধুমাত্র তোমাদের মেয়েকে একবারটি দেখতে এসেছি। ওর জন্য আমার খুব মন খারাপ করছিল। দাঁড়াও বাবা, সাপটাকে মেরো না। ও যে আমাকে দেখতে এখানে এসেছে বলছে, ওর নাকি আমার জন্য মন খারাপ করছিল। এই কথা শুনে কাঠুরে অবাক হয়ে থমকে দাঁড়িয়ে যায়। তুই এই সাপের কথা শুনতে পাচ্ছিস? কই, আমরা তো শুনতে পেলাম না। আর তক্ষুনি ইচ্ছাধারী নাগিনীও নিজের আসল রূপ ধারণ করে। তারপর বলে, তুমি আমার কথা শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো? কি করে সম্ভব? সাপেদের কথা একমাত্র নাগনাগিনীরাই শুনতে পায় ও বুঝতে পারে। ওরে বাবা রে, হে যে ইচ্ছাধারী নাগিন! সত্যি করে বলো, কে এই মেয়েটি? হে কি তোমাদের সন্তান? সত্যি করে বলো, নইলে ক্ষমা করে দিন নাগরানী, সত্যি ও আমাদের মেয়ে নয়। ওকে কেউ জঙ্গলের এক পোড়ো বাড়িতে ফেলে পালিয়েছে ভেবে আমরা নিয়ে আসি, আর এখন নিজের সন্তানের মতো করে মানুষ করছি। এই কথা শুনে ইচ্ছাধারী নাগিনী শান্ত হয়ে যায়। তারপর আর কোনো কথা না বলে চোখে জল নিয়ে সে সেখান থেকে বেরিয়ে গভীর জঙ্গলে ফিরে যায়।